মমতা ব্যানার্জি দিল্লিতে গেলেন, সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তাদের সভা হচ্ছে, উনি ঢুকলেন 15ই সেপ্টেম্বর 2003 সাল। বক্তব্য শোনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের উনি বললেন যে আরএসএস এর মতাদর্শ এত ভালো আমি জানতাম না, এরা দেশপ্রেমী। আর আরএসএস এর পক্ষ থেকে বলা হলো সাক্ষাৎ দুর্গা, আপনাকে আমরা সাহায্য করব, আপনি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করুন, আমরা সঙ্গে থাকব, আমরা আপনাকে ভোট দেব। এবং 1998 সালে জন্ম হলো যে তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, আপনারা জানেন, সেই বিজেপির সঙ্গে। এবং এই যে মোহন ভাগবত এই মাঝে পড়ে এসেছিলেন, মাঝে মাঝে ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় আসেন, তারে মিষ্টি খাওয়ানো, ফুলমালা দেওয়া হয়। আগে মমতা ব্যানার্জি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বলতো, ইফতার পার্টি থেকে বসতো, এখন বলে আমি আসল হিন্দু, আমি হচ্ছে এখন আসল হিন্দু। আর এখন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বলে না, হেজাবও পরে না। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যেও এখনো ভুল বোঝাবুঝি রয়েছে, একটা সেটিং এ চলছে, সেটিং। বামপন্থী সহ বিরোধীদের রাস্তা দেবে না। যারা বিজেপিকে ভোট দেন এই দেগঙ্গা কেন্দ্রে, হাড়োয়া বিধানসভায়, মানে দেগঙ্গা এলাকার কথা বলছি, যেটা হাড়োয়া বিধানসভার মধ্যে, আমি সেই সব বিজেপি বন্ধুদের বলতে চাই, কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছে বিজেপি? কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছে? 1 কোটি সদস্য সংগ্রহ করতে নেমেছেন, অমিত শাহ এসেছিলেন, মিস কলে সদস্য পদ হয় না। সদস্য পদ সংগ্রহ করতে গেলে সেই দলের আদর্শ, তার কর্মসূচি, তার সংবিধান মেনে যদি কেউ সেই দলে যেতে চায়, সদস্য হতে চায়, তাকে সদস্য করা যায়, আমরা জানি। তারপরে হচ্ছে বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা, তারা কি বলছেন যে অন্নপূর্ণ যোজনায় আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের ভোটে জেতান, জনসংখ্যার অর্ধেক মহিলা, আপনাদের 3000 টাকা করে দেব, অন্নপূর্ণা যোজনা। আমি বিজেপি বন্ধুদের বলতে চাই, যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, ভোট দেওয়ার আগে আমি যে কথা বলছি সে কথা শুনুন। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার আগে বলেছিল, আমি যদি ক্ষমতায় আসি সব থেকে বড় সমস্যা যেটা, 2 কোটি বেকারের চাকরি দেব প্রতি বছরে। কোটি কোটি বেকার, 30 লক্ষের উপরে কেন্দ্রীয় সরকারের পদ খালি রয়েছে, নিয়োগ হয় না। মুসলমানদের দেবে না, হিন্দুদের তো দিতে পারে। আজকে 2014 সালের পরে একজনও চাকরি পাচ্ছে না কেন্দ্রীয় সরকার। আজকে 2 কোটি বেকারের চাকরি দেবে। বলেছিল 15 লক্ষ টাকা করে বিদেশে থেকে আনবো, কালো টাকা, প্রতিটি পরিবারকে 15 লক্ষ টাকা করে দেব। আমি বিজেপি বন্ধুদের বলতে চাই, যারা নেতা বা কর্মী যারা ভোট দেন, আজ পর্যন্ত দিয়েছেন? বিদেশে টাকা আনো তো দূরে থাক, আমার ভারতবর্ষে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে, আপনার আমার টাকা, এটা গরিব মানুষের টাকা। ব্যাংকে বড় লোক টাকা রাখে না, গরিব মানুষ টাকা রাখে। হাজার হাজার কোটি টাকা, আমি একজনের নাম বলতে পারি, নীরব মোদী, মেহুল চোস্তি, আমি অনেক নাম বলতে পারি। 34,000 কোটি টাকা মেরে চলে গেল বিদেশে, নরেন্দ্র মোদীদের বলে গেল, নরেন্দ্র মোদীদের বলে গেল আমি চলে যাচ্ছি বিদেশে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা লন্ডনের কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলল যে আমি 34,000 কোটি টাকা ঝেড়ে পালিয়েছি, এটা ঠিক, কিন্তু আমি 32% টাকা নিয়েছি, বাকি টাকাটা বোধহয় দিয়েছি বিজেপির নেতা মন্ত্রীদের। দেবেন বিজেপিকে ভোট? চাওয়ালা 10 লক্ষ টাকা দামের জামা কাপড় পরেন, 12 কোটি টাকা দামের গাড়ি চড়েন। তৃণমূল কংগ্রেস রাজ্যে যদি চোর হয়, ও ডাকাত ডাকাত ডাকাত, গোটা দেশ বিক্রি করে ফেলছে, গোটা দেশ। আপনি বিজেপিকে ভোট দেবেন? আপনি ভাববেন না
রেল বিক্রি করে দিচ্ছে, বন্দর বিক্রি করে দিচ্ছে, বিমানবন্দর বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, খনি বিক্রি করে দিচ্ছে। ও হচ্ছে ওই হিন্দুদের, ও হচ্ছে আদানি আম্বানিদের। বিজেপি দল আদানি আম্বানিদের আমার এই হাড়োয়া এলাকার, দেগঙ্গা এলাকার সাধারণ যারা খেটে খাওয়া হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের জন্য নয়, আদানি আম্বানিদের। হাজার হাজার কোটি টাকা ছেড়ে চলে গেল। নিরাপদ সরকার বলছিল কৃষক, কৃষি প্রধান ভারতবর্ষ, 65% কৃষক, তারা কৃষির উপরে নির্ভরশীল ভারতবর্ষের 65% মানুষ। 86% পরিসংখ্যান বলছে আমার ভারতবর্ষের 86% কৃষক ঋণে জর্জরিত। 1995 সালে একটা রিপোর্ট বেরিয়েছিল যেখানে দেখা গেছে 4 লক্ষ কৃষক আমার ভারতবর্ষে ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। এই দেগঙ্গা হচ্ছে কৃষি এলাকা। নরেন্দ্র মোদী বলল আমি দেবো, আমি। ডক্টর স্বামীনাথন কমিশন বললেন, তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী, বলে কৃষকদের বাঁচানো যায় কিভাবে দেখো। তখন ডক্টর স্বামীনাথনকে বসিয়ে একটা কমিশন তৈরি করলেন। ডক্টর স্বামীনাথন বললেন কৃষকদের বাঁচানো যায় যদি কৃষকের উৎপাদিত ফসলের যা খরচ তার 1.5 গুণ দাম দিয়ে সরকারকে কিনতে হবে, আর সেই দানা শস্য থেকে শুরু করে তা সাধারণ মানুষের মধ্যে গণবন্টন ব্যবস্থার মধ্যে বিলি বন্টন করতে হবে। অর্থাৎ 100 টাকা খরচ হলে 150 টাকা দিয়ে কৃষকের কাছে কিনতে হবে। আজকে ধান সহায়ক মূল্য কি দিচ্ছে আপনারা জানেন, আমি ওর মধ্যে ঢুকছি না, সময় অল্প। তাই আপনাদের কাছে বলতে চাই, এই নরেন্দ্র মোদী বলেছিল আমি ক্ষমতায় আসলে ভারতবর্ষের কৃষকদের বাঁচাবো। কেন্দ্রীয় ক্রাইম ব্যুরোর কোনো রিপোর্ট বেরোয় না। নরেন্দ্র মোদীর আমলে একটা রিপোর্ট বেরিয়েছে 10 বছরে, 12টা রাজ্যের সেখানে হিসাব নেই। তার মধ্যে পশ্চিম বাংলা, আমার পশ্চিম বাংলায় কৃষক যখন ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে হয় নয় গলায় দড়ি দিয়ে মরে, তখন বলা হয় স্বামী স্ত্রীর গন্ডগোল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এর হিসাব নাই। এরকম 12টা রাজ্য, 1,30,000। এই 12টা রাজ্য বাদ দিয়েও ভারতবর্ষে 1,30,000। নরেন্দ্র মোদী রিপোর্ট। বিজেপি বন্ধুরা শুনুন, আমার কথাটা মন দিয়ে শুনুন। 1,30,000 আপনার নরেন্দ্র মোদী রাজত্বকালে কৃষক হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। যদি 80% হিন্দু হয় তাহলে 1,30,000-এর সোজা অঙ্কে বলে 1,04,000 আমার হিন্দু ভাইয়েরা কৃষক, তারা ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছেন আপনি? কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছেন আপনি? ভারতবর্ষে আজকে অবস্থা কি, আর্থসামাজিক অবস্থা কি? অনেকের হাতে মুঠো ফোন আছে, গুগলে যান, কি বলছে ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি ল্যাবরেটরি রিপোর্ট বলছে। জান, আমি আবারও বলছি, ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট বলছে, পরিসংখ্যান বলছে ব্রিটিশ আমলের থেকেও ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভারতবর্ষের 71% মানুষ, ভারতবর্ষের 71% মানুষ সুষম আহার পায় না। খিদে লাগলে শুধু ভাত খায় বা আপনার ডাল টাল দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে রুটি খায়, সবজি খায়, কিন্তু একটা মানুষকে তার ক্যালোরি পেতে গেলে যা লাগে, আমার 71% ভারতবর্ষের মানুষ সুষম আহার পায় না। মানে 97 থেকে 98 কোটি মানুষ যারা বিজেপিকে ভোট দেবেন, আমি প্রশ্ন করতে চাই তারা কি সব মুসলমান? তারা মুসলমান? ভারতবর্ষের বিশ্ব ক্ষুধার্ত সূচকে আমার ভারতবর্ষ গোটা পৃথিবীতে সার্ভে হচ্ছে 120টা দেশে, তার মধ্যে আমার ভারতবর্ষের কোন নম্বরে আছে? 111 নম্বরে। ভারতবর্ষ বিশ্ব ক্ষুধার্ত সূচকের যে সমীক্ষা হচ্ছে তাতে আছে 111 নম্বরে। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল তার উপরে রয়েছে। এই হলো আমার ভারতবর্ষের অবস্থা। সবকা সাথ সবকা বিকাশ, मैं চৌকিদার হু, সমস্ত ঝেড়ে খাচ্ছে। কোভিডের সময় আমরা যখন বারে বারে বলছি, গোটা ভারতবর্ষকে লকডাউনে ফেলে দিল, ঘরে ঢুকিয়ে দিল নরেন্দ্র মোদীরা। আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে বামপন্থীরা বলছি যে মাথা পিছু 10 কেজি করে চাল দাও, আমরা বলছি যে নগদে 7,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও, মানুষ মরে যাচ্ছে, তুমি বারে বারে লকডাউন করছে। উনি মোমবাতি জ্বালাতে বলছে, উনি থালা বাজাতে বলছে। নরেন্দ্র মোদী উনি প্রধানমন্ত্রীর একটা ফান্ড করলেন, পিএম কেয়ার।
অভিনেতা থেকে আরম্ভ করে ব্যবসায়ী থেকে শুরু করে 24,000 কোটি টাকা ওই প্রধানমন্ত্রীর ফান্ডে দিল কোভিড সিচুয়েশনে। বললো এর কোনো অডিট হবে না। বিজেপি বন্ধু যারা আমার আওয়াজ শুনছেন, আপনাদের কাছে বিনম্র ভাবে প্রশ্ন করতে চাই যে 24,000 কোটি টাকা আজকে ব্যবসায়ীরা দিল, অভিনেতারা দিল, সেই টাকার বলে অডিট হবে না, সে টাকাও বিজেপি ছেড়ে দিল। এ তো চোর, ও ডাকাত, ডাকাত, ও বিজেপি ডাকাত, ভারতবর্ষের জনগণের শত্রু। সর্বোপরি আমি অনেক কথা বলতে পারি, একটার পর একটা আমি উদাহরণ দিতে পারি। আজকে গোটা ভারতবর্ষের গণতন্ত্র, গোটা ভারতবর্ষের সংবিধান, গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি, গোটা ভারতবর্ষের যে সংহতি, ঐক্য, সমস্ত ধ্বংস, ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, ঘৃণার রাজনীতি। ওকে আটকানো গেছে। ফৈজাবাদে হেরেছে বিজেপি, অযোধ্যা তার মধ্যে। নরেন্দ্র মোদী দাঁড়াতে চেয়েছিল, বলেছিল আমি ফৈজাবাদে দাঁড়াবো। উনি নাকি বায়োলজিক্যাল না, উনি নাকি উপর থেকে ওনার জন্ম হয়েছে, মা বাবার জন্মে না। আচ্ছা, কোন সনাতন হিন্দু ধর্মের যারা হিন্দু ভাইয়েরা আমার কথা শুনছেন, পুজোর বেদি পর্যন্ত, মন্দিরের বেদি পর্যন্ত সনাতন ধর্মের হিন্দুরা যারা ব্রাহ্মণ তারা ছাড়া ছুঁতে পারে না। ও তো ওবিসি, উনি ওবিসি, কি করে রামের প্রাণ প্রতিষ্ঠা করলো? প্রশ্ন তুলবেন না, ভোট নেবেন, ভোট। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির নাকি আমরা অনেকে ভেঙেছে। আরে মন্দির ভাঙে যারা, তারা মুসলমান না বা অন্য সম্প্রদায় দুষ্কৃতী। আবার যারা মসজিদ ভাঙে তারা সব ধর্মপ্রাণ হিন্দু না, তারা দুষ্কৃতী। আজকে উনি বহু মন্দির ভেঙে দিয়েছেন এই রাম মন্দির করার জন্য। রাম মন্দির প্রতিষ্ঠিত হলো এই নির্বাচনে। নরেন্দ্র মোদী বলল আমি দাঁড়াবো ফরিদাবাদে। পরিসংখ্যান বলছে, ওদের গোয়েন্দা বিভাগ, আরএসএস বলছে আপনি ওখানে দাঁড়াবেন না, ফরিদাবাদে দাঁড়ালে হেরে যাবেন। তারপরে উনি বেনারসে গেলেন। আমাদের যে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল, ইন্ডিয়া ব্লক যে তৈরি হয়েছিল, সেইটা যদি আজকে মায়াবতী যেত, 3.5 লক্ষ ভোট পেয়েছে মায়াবতী, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী হেরে যায়। ফৈজাবাদে আজকে সেখানে বিরোধীরা জিতেছে, সমাজবাদী পার্টি জিতেছে। তাই বলতে চাই বিজেপির সঙ্গে তৃণমূলের একটা গাঁট ছড়া, চুরি চুরি যা হচ্ছে, একসাথে বিচার হচ্ছে। অনুব্রত মণ্ডল আজকে বেরিয়েছে জেল থেকে। কেন? ইডি সিবিআই নাকি বাংলায় বারবার, দিল্লি হাইকোর্ট বলছে ইংরেজিতে দাও, চার্জশিটটা বাংলায় দিয়েছে, তার জন্য অনুব্রত মণ্ডল বেরিয়ে গেল। আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে যাবে, আপনার জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে যাবে। এই সরকার এটা প্রাক্তন খাদ্যমন্ত্রী ছেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী ছেলে, ডজন ডজন রয়েছে। আর অভিষেক ব্যানার্জি লাটের পাটের মতন ঘুরে বেড়াচ্ছে, লাটের বাটের মতো। ধরে না কেন? ধরবে না। লিস্ট অ্যান্ড বাউন্ডের মালিককে অভিষেক ব্যানার্জি, তার মা বাবা আজকে মালিক লিস্ট অ্যান্ড বাউন্ড। এবং অভিষেক ব্যানার্জির বহু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাহলে অভিষেক ব্যানার্জিকে ধরছে না। আজকে কাকু, কালীঘাটের কাকু কর্মচারী, সে রয়েছে জেলে। অর্থাৎ সেটিং সেটিং, বিজেপি এবং তৃণমূলের সেটিং। বিরোধীদের আসতে দেবে না। মোহন ভগবতরা চায় মমতা ব্যানার্জি আছে, সে তাদের কাজই করছে। ওয়াকফ বোর্ডের টাকা ইমাম ভাতা দিল, হিন্দু মুসলমানে ভাগ করে দিল। আর তুমি কি করছো? তুমি দিতে পারো? একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তুমি পারো? 200 কোটি টাকার উপরে কালীঘাটের, আমি অন ক্যামেরা বলছি, আজকে কোটি কোটি টাকা তুমি দিচ্ছ। তুমি দিতে পারো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 24,000 আজকে ভাতা দিচ্ছ তুমি পুরোহিতদের। মন্দির 500-র উপরে মন্দির সংস্কার। আজকে দীঘায় মন্দির তৈরি করছো, পারো নাকি তুমি? আপনারা আমার ট্যাক্সের টাকায়। তাই আপনাদের কাছে বলতে চাই, চোরে ধরে গেছে, এদের সরাতে হবে। এদের না সরালে বিজেপি এবং তৃণমূল দুটোকেই সরাতে হবে। পশ্চিম বাংলার মাটিতে বেকার যুবকের চাকরি হবে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এক সাংবাদিক আমার প্রশ্ন করছেন, আচ্ছা নিখোঁজ হয়ে গেল, কি ওর নাম? নিখোঁজ, আমি অল্প সময় বলব। নিখোঁজ হয়ে গেছে আপনার বসিরহাটের উত্তরের নাকি বিধায়ক নিখোঁজ। আচ্ছা নিখোঁজ হয়ে গেছে, ওরে পাওয়া যাবে। আর যদি নিখোঁজ হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তাকে জানাও। তার হাতে লালবাজার আছে, তার হাতে আজকে আপনার গোয়েন্দা বিভাগ আছে, সিআইডি আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যারা আমার বক্তব্য শুনছেন, শুনে নেন, এখনো সময় আছে।
13 বছরে বহু মাল কামিয়েছেন, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। শেষ দিন পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত যদি বাঁচতে চান তাহলে তৃণমূল ছেড়ে এখন স্বাভাবিক জীবন যাপন করুন, হুমকি ধুমকি দেবেন না। কারণ আমি গোটা রাজ্যের শয়ে শয়ে তৃণমূল নেতা কর্মী তৃণমূলকে গুলি করছে। আমি আমার উত্তর 24 পরগনার বলি, আজকে পানিহাটি কাউন্সিলর তৃণমূলের খুন হয়ে গেল, তৃণমূল খুন করলো। আজকে ওই নৈহাটি চাকরি হোটেল তৃণমূলের লোক খুন করে দিল। আজকে গোপাল মুখার্জি তৃণমূলের নেতা তারা খুনের। আজকে হচ্ছে বিকাশ বসু আমার আমডাঙ্গার তৃণমূলের আমডাঙ্গার পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মন্ডলকে দিনের বেলায় হাটে তৃণমূলের লোক বোম মেরে রূপচাঁদ মন্ডলকে মেরে দিল। আমার এই হাড়োয়া বিধানসভার আপনার জেলা পরিষদের যিনি সদস্য ছিলেন, আপনারা চেনেন মতিউর রহমান, আপনার নাঙ্গলকোটার দিকে বাড়ি, কৃতিপুর 2, তাকে মেরে দিল সুপুরি কিলার দিয়ে, অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে দিল। তার স্মরণ সবাইকে খাদ্যমন্ত্রী বলল এটা কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, একে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে। তৃণমূলকে খুন করছে। স্বাভাবিকভাবেই এখনো বলছি সাবধান হয়ে যায়। আর বড় বড় কথা বলছে ছটায় ছটা জিতবো। আমি তৃণমূলী বন্ধুদের নেতাদের বলতে চাই, যেমন সরকারি যারা নির্বাচনে অংশগ্রহণ করে পোস্টাল ব্যালট দেয় না, আমরা নাম দেব তৃণমূলের সোনার টুকরো ছেলে যারা লুটপাট করছে, চোর কাটমানি খাচ্ছে, এখানেও আছে, তাদের নামের লিস্ট দেবো। ওদের পোস্টাল ব্যালট দিয়ে হাড়োয়া বিধানসভার বাইরে বার করে দিন, নিরপেক্ষভাবে ভোট করেন। পিয়ারুল ইসলামে জিতবে, কেউ ঠেকাতে পারবে না। সরিয়ে দিন ওদের পোস্টাল ব্যালট দিয়ে সরিয়ে দিন। তাই আপনাদের কাছে বলতে চাই, এই নির্বাচনে সরকার পড়বে না, কিন্তু একটা বার্তা দিতে হবে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আমরা বলতে চাই আপনাদের কাছে বিনম্রভাবে, পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে। পুলিশ এখন থানায় থানায় পুলিশ, এই যে শাসন থানার পুলিশ ওদেরকে পারমিশন দিচ্ছে। বেলেঘাটে আজকে সভা হবে, পারমিশন, কালকে গোলাবাড়ি দেবে। যখনই আমাদের বামফ্রন্ট আইএসএফ এর প্রার্থী হয়ে প্রচার তার পারমিশন চাইতে যাওয়া হচ্ছে, থানার আইসিরা তারা বলছে হবে না। দলদাসে পরিণত হচ্ছে, এদের মাইনের টাকায় হাত দিতে হয় না। 77 সালের আগে লোকে কথা বলতো, পুলিশ তুমি যতই ভালো, তোমার মাইনে 100 ভালো। জ্যোতি বসু সরকার, বামফ্রন্ট সরকার হাজার হাজার টাকা বেতন দেওয়ার ব্যবস্থা করছে, ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে, যে টাকায় আজকে হাত দিতে হয় না, তোলাবাজি করে খাচ্ছে। তাই আপনাদের কাছে বিনম্রভাবে বলতে চাই, নারী ধর্ষণে, নারী নির্যাতনে, এই গুগলে যান, গুগলে, আমার কথা না, গুগলে যান, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। পশ্চিম বাংলার বাইরে আমাদের যেতে হয় বিভিন্ন পার্টির কাজে, লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায়। নারী ধর্ষণে, নারী নির্যাতনে পশ্চিম বাংলা আজকে 1 নম্বরে চলে গেছে, এগিয়ে বাংলা। তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, এই নির্বাচনে হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে আমাদের পিয়ারুল ইসলামকে 5 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।